একটা তদন্ত সেরে বাড়িমুখো হয়েছে জয়ন্ত ও মানিক, সঙ্গে একজন সেপাই ও দারোগা। রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে। হঠাৎ একখানা বাড়ির দোতলা থেকে ডাক এলো, ও জয়ন্ত, ও মানিক। তারা মুখ তুলে দেখে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র। সে জমিদার। জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝে নিজের জমিদারিতে শিকার করতে যান। নবীন বলল, তোমার সঙ্গে একটু পরামর্শ আছে, ভিতরে এসে বৈঠকখানায় বসু, আমি যাচ্ছি। বৈঠকখানায় ঢুকেই জয়ন্তের হুঁশিয়ার চোখ দেখল দুটো ব্যাপার। দেয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের উপরে, এবং পূর্ব দিকের জানালার একটা গরাদ নেই, সেটাকেও কে খুলে মেঝের উপরে ফেলে রেখেছে। জানালার কাছে গিয়ে সে বুঝতে পারল জানালার তলাকার কাঠের ফ্রেমে বাটালি বা কোনো অস্ত্র দিয়ে স্থানচ্যুত করা হয়েছে গরাদটাকে। সে ফিরে বলল, মানিক, এই ঘরে কেউ অনধিকার প্রবেশ করেছে। নবীন বোধ হয় সেই জন্যই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ঠিক আন্দাজ করেছ জয়ন্ত, সেই জন্যই আমি তোমাকে ডেকেছি বটে। বলতে বলতে নবীন ঘরের ভিতরে এসে দাঁড়ালো। বসলো সকলে। বেয়ারাকে চা, টোস্ট, এগ পোচ আনবার হুকুম দিয়ে নবীন বলল, কাল রাতে এই ঘরে চুরি হয়ে গিয়েছে। গুরুতর চুরি নয়, তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে তুচ্ছ ব্যাপার বলেই মনে হবে। চুরি গিয়েছে আমার একটি রেডিও। মানিক বিস্মিত স্বরে বলল, তোমার ঘরে রেডিও? নবীন হেসে বলল, হ্যাঁ মানিক, তোমরা সকলেই জানো রেডিওর একটানা একঘেয়ে ঘ্যান ঘ্যানানি আমার সহ্যই হয় না। তাই এতদিন এ বাড়িতে রেডিও ছিল না, কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমন বিষম আবদার ধরেছে যে কাল বিকালে নগদ 150 টাকা দিয়ে একটা রেডিও কিনেই আনলাম। যন্ত্রটা টেবিলের উপরে রেখে গিয়েছিলাম, কিন্তু চোর তাকে এখানে রাত্রিবাসও করতে দেয়নি। জয়ন্ত বলল, চোর এসেছে ওই গরাদটা খুলে? হ্যাঁ, পূর্ব দিকের ওই সরু গলিটা কি ভেতর আসবার পথ। চোর বেশ চিন্তিত হয়ে ওই গলিতে দাঁড়িয়ে ফ্রেম কেটে গরাদ খোলবার সুযোগ পেয়েছিল। ঘড়িটা মেঝেতে নামানো কেন? ওটাও চোরের কীর্তি। তার ইচ্ছা ছিল ঘড়িটাও সঙ্গে নিয়ে যাবে, কিন্তু সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাড়াতাড়ি পালাবার সময় এসে নিজের এক পাটি জুতোও নিয়ে যেতে পারেনি। এইবার জয়ন্ত কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে বলল, জুতো কোথায়? সেই জুতো ওই যে জানালার তলাতেই পড়ে আছে। জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাড়িটা তুলে নিল। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলো 5 মিনিট ধরে। তারপর মুখ তুলে ধীরে ধীরে বলল, নবীন, এ হচ্ছে এমন কোন লোকের জুতো যার ডান পদতল বিকৃত। জুতোর বেঢোল গড়ন দেখেই তা ধরা যায়। বাটার কারখানায় তৈরি সস্তা দামের 6 নম্বরের রবারের জুতো। এর ভিতরে সাদা সাদা কি রয়েছে দেখেছ? বোধহয় গুঁড়ো চুন। জয়ন্ত মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালেন, হ্যাঁ। বেয়ারা চা প্রভৃতি নিয়ে এলো এমন সময়ে একটি টেবিলের কাছে গিয়ে জয়ন্ত বলল, রেডিওটা কাল রাতে এই টেবিলের উপর ছিল তো? বেশ, আমি এখানে বসেই চা খাবো। জয়ন্ত নীরবে চা ও খাবার খেতে খেতে উত্তর দিকের জানালাগুলোর দিকে বারবার তাকাতে থাকলো। চা খেয়ে জয়ন্ত বলল, নবীন, তোমার বাড়িতে রেডিওর গন্ডগোল কেউ কোনোদিন শোনেনি। বাইরের লোকেরা এমন সন্দেহ করতে পারে না, অথচ যেদিন তুমি রেডিও কিনেছ ঠিক সেই দিনই তো চুরি হয়েছে। সুতরাং বেশ বোঝা যাচ্ছে এখানে পাড়ার কোনো লোকের কাজ। যন্ত্রটা সে বিকালেই রাস্তা থেকে দেখেছে হয়তো। নবীন বলল, কিন্তু সে যে কে হবে? এখান থেকে রাস্তার ওপারে দেখতে পাচ্ছি কখানা বাড়ি। ও বাড়ি দুখানা কাদের? লাল বাড়িখানায় থাকেন হাইকোর্টের এক উকিল, পাশের হলদে বাড়িখানায় ভাড়াটে বাড়ি, একখানা কি দুখানা ঘর নিয়ে ওখানে বাস করে 6-7টি পরিবার।
আমাদের সরকার বাবুও থাকেন ওই বাড়িতে। বটে বটে, একবার তাকে এখানে আসতে বলবে। অবিলম্বে সরকার বাবুর প্রবেশ। জয়ন্ত বলল, আপনার নাম? সেই বিনয় কুমার প্রামাণিক। সামনে ওই বাড়িতে কদিন বাস করছেন? প্রায় 3 বছর। ওখানকার আর সব ভাড়াটাকে আপনি চেনেন? আগে হ্যাঁ, প্রায় সকলেকেই চিনি। দোতলায় আপনার সঙ্গে থাকেন কারা? পরিবার নিয়ে আর 3টি ভদ্রলোক। তাদের পেশা? 2জন কেরানি, 1জন স্কুল মাস্টার। নিচে কারা থাকেন? সবাই পূর্ববঙ্গের লোক। তারা কি কাজ করেন? বেশিরভাগ লোকই কাটা কাপড়ের কাজ করে। একজন কেবল শাঁখারিদের দোকানে কারিগর। নাম জানেন? হ্যাঁ, দুলাল। বিনয়বাবু, একটা কাজ করুন, দয়া করে দুলালকে একবার এখানে ডেকে আনুন। তাকে বলবেন নবীনবাবুর স্ত্রী 2 ডজন খুব ভালো শাঁখা কিনতে চান, তিনিই তাকে ডেকেছেন। যে আজ্ঞে। সরকারবাবু চলে গেলেন। নবীন সবিস্ময়ে বললেন, তোমার কি অদ্ভুত খেলা জয়ন্ত! 2 ডজন কি, আমার স্ত্রী 1 গাছাও শাঁখা কিনতে চান না। তোমার স্ত্রী আজ 2 ডজন শাঁখাই কিনতে চান, তুমি জানো না? আমি জানি না, তুমি জানো নিশ্চয়ই। জয়ন্ত, তুমি একটি পাগল। নবীন, তুমি একটি সুবৃহৎ হাঁদরা। মানে? মানে এক্ষুনি বুঝতে পারবে, দেখা যাক। সরকার বাবুর পিছনে একটি মূর্তির আবির্ভাব। বয়স 19-20-এর বেশি হবে না। সংকুচিত ভাবভঙ্গি, সন্দিগ্ধ দৃষ্টি, পরনে আধময়লা গেঞ্জি ও লুঙ্গি, খালি পা। জয়ন্ত বলল, তোমার নাম দুলাল? আগন্তুক ভয় বলল, কি হ্যাঁ। জয়ন্ত লক্ষ্য করল দুলালের ডান পায়ের পাতা এমনভাবে বিকৃত যে সোজাভাবে মাটিতে পা ফেলে সে দাঁড়াতে পারছে না। তার 2 পায়ের নিচের দিকে লেগে রয়েছে সাদা সাদা কিসের গুঁড়ো। জয়ন্ত বলল, দুলাল, আমার কাছে এসো। দুলাল প্রায় খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ফস করে সেই রবারের জুতোর পাটি এনে জয়ন্ত শান্ত স্বরে বলল, দুলাল, কাল রাতে তোমার 1 পাটি জুতো এই ঘরে ফেলে রেখে গিয়েছিলে, ফিরিয়ে নাও তোমার জুতো। প্রথমটা চমকে ওঠে, তারপর সবেগে মাথা নেড়ে দুলাল বলল, জুতো আমার নয়, জুতো তোমারই। পায়ে পরে দেখো, তোমার দুমড়ানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ ধরা পড়ে গেছে চোরের মতো। জয়ন্ত বলল, নবীন, এই 1 পাটি জুতোর মধ্যেই আছে চোরের স্বাক্ষর। জুতোর ভিতরে যে সাদা গুঁড়োগুলো তুমি চুনের মতো দেখলে, তা আসলে ভ্রম নয়, তা হলো শাঁখের গুঁড়ো। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। শাঁখারিরা ঠিক 2 পায়ের উপর শাঁখ রেখে যখন করাত চালায়, তখন তাদের 2 পায়ের উপরেই ছড়িয়ে পড়ে শঙ্খচূর্ণ। দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো, শাঁখার পাউডার মেখে ওর পদযুগল এখনো শ্বেতবর্ণ হয়ে রয়েছে। ওর 2 পা জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভিতরেও লেগে আছে শাঁখের গুঁড়ো। তবু যদি দুলাল এখনো অপরাধ স্বীকার না করে, তুমি এই দারোগা বাবুটির সাহায্য নিতে পারো। এসো মানিক, আমাদের এখন বিদায় নেবার সময়।